মে আই কাম ইন? তুমি তো মেনশন করোনি কতদিনের জন্য ছুটি চাও। আমি নিজেই জানি না কতদিন লাগবে সময়। জবটা ছাড়ার প্ল্যান করছো না তো? যদি না ফিরি তাই ভাববেন। তুমি ঠিক আছো তো? সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ, আমি ঠিক আছি। খালি একটা জরুরি কাজ পড়েছে। আর এই জরুরি কাজটা কি? তুমি খোলাখুলি কিছু বলবে না, তাই তো? খালি এটুকুই বলবো যে এই কাজটা আমার জন্য খুব জরুরি আর আমাকে যেতেই হবে। আর আমি যদি তোমার ছুটি স্যাংশন না করি তাহলে? দেখো, এটা রিয়েল লাইফ, কোনো হিন্দি পিকচার নয় যে রেজিগনেশন লেটার পকেটে নিয়ে ঘুরছো। আর আগের থেকে না জানিয়ে কোনো সরকারি কর্মচারীও এতদিনের ছুটি নেয় না। আমাকে যেতে হবে। কোথায় যেতে চাও? এমন কি জরুরি কাজ এসেছে? আচ্ছা, একটা জরুরি কাজ। তোমার সম্পর্কে কি এমন কোনো কথা রয়েছে যেটা তুমি প্রোফাইলে মেনশন করোনি? কোনো সিক্রেট? সিক্রেট তো আমাদের সবার জীবনেই আছে, যে আমরা নিজেরা ছাড়া কেউ জানে না। খালি আমরা নিজেরাই বাঁচি ওই সিক্রেটটা নিয়ে। তোমার কথাগুলো অদ্ভুত লাগছে। টু বি ফ্র্যাঙ্ক, অ্যাবনর্মাল মনে হচ্ছে। ঠিক আছে, তোমার দরকারি কাজটা তুমি কমপ্লিট করো। আই হোপ তোমার এই দরকারি কাজটা তোমার কথার মতো যেন অ্যাবনর্মাল না হয়। মীনাক্ষী, আমি বেরোচ্ছি। চা হয়ে গেছে, খেয়ে যাবে? না, ফিরে খাবো। গুড মর্নিং। মর্নিং মর্নিং। মীনাক্ষী, আমি বেরোচ্ছি। শোনো, আজ ফিরে বিনোদের সঙ্গে কথা বলো না। আমি ভাবছি যে বিনোদকে এখানেই ডেকে নেব।
পীযূষ আর বিনোদের সঙ্গে মুখোমুখি বসে কথা বলবো। হুম। মা কি বললো বিনোদ? বললেন যে বাবা ফোন করবেন না, হয়তো জব্বলপুর যেতে হতে পারে, দেখা যাক। হুম। গুড মর্নিং। গুড মর্নিং। এই, কে তুই? স্যার আমি ফোন করেছিলাম আপনাকে। আপনি প্রতাপ সিং? হ্যাঁ স্যার, আমি প্রতাপ সিং। স্যার আমি কাজে যাচ্ছিলাম, তো দেখলাম জগদীশবাবু এরকম পড়ে আছেন। ফোনে বলেছিলেন এনার নাম জগদীশ চৌহান। আপনি চেনেন নাকি এনাকে? ওনার বাড়িতে কি ফোন করেছেন? আমার কাছে ওনার পরিবারের নাম্বার নেই, এমনকি ওনার নাম্বারও নেই। তাহলে এনাকে কি করে চিনলেন? এই মর্নিং ওয়াকের সময় দেখা হয়। খুনিদের পালাতে দেখেছেন আপনি? না স্যার। আপনারা কি কিছু দেখেছেন? না স্যার, আমরা যখন এখানে এসেছি তার আগেই এটা হয়ে গেছে। স্যার জগদীশবাবু রিটায়ার্ড পুলিশ অফিসার। রিটায়ার্ড পুলিশ অফিসার? রিটায়ার্ড সিনিয়র পুলিশ ইন্সপেক্টর। তাহলে ওনার বাড়ির ঠিকানা নিশ্চয়ই জানেন। এই কাছেই থাকেন উনি, লক্ষ্মীনগরে। কি হয়েছে মা? মা কি হয়েছে? আরে কিছু তো বলো মা। মা বলো তো কি হয়েছে? আরে, আরে, কিছু বলো তো। অন দ্য স্পট ডেট স্যার। বডিতে 3টে গুলি লাগার চিহ্ন দেখতে পেয়েছি। রিটায়ার্ড সিনিয়র ইন্সপেক্টর। হ্যাঁ স্যার, ওয়াকের জন্য বেরিয়েছিলেন, তো ওনাকে রাস্তায় পড়ে থাকতে দেখে একজন লোক আমাদের খবর দেন। রিটায়ার কোন থানা থেকে কবে হয়েছিল? সে ব্যাপারে এখনো কিছু জানতে পারিনি স্যার। ওনার ওয়াইফকে ইনফর্ম করে দিয়েছি আমরা। .32 বোর্ডের গুলি এটা। লোকাল মার্কেটে ইলিগাল পদ্ধতিতে খুব সহজেই পাওয়া যায় এগুলো আজকাল। আর পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে চালানো হয়েছে। ইয়েস, একদম সামনে থেকে। একটা গুলি সোজা গিয়ে হার্টে পাঞ্চার করেছে, আর বাকি দুটো গুলি হার্টের একদম কাছাকাছি লেগেছে। যতক্ষণ আমি নিজের চোখে না দেখবো আমি মানবো না আপনাদের কথা। আর একটু অপেক্ষা করুন, পোস্টমর্টম হয়েই এসেছে। কি করেছে সব? পীযূষ, আমরা খোঁজ লাগানোর চেষ্টা করছি। উনি রোজ সকালে কটায় বেরোতেন? রোজ সকাল 6:30টায় বেরোতেন আর 8:30টায় বাড়িতে ফিরতেন সকাল। কে করেছে এটা? পীযূষ, এখনো অবধি কেউ খুনিকে দেখেনি। যাওয়া আসা করা প্রত্যেকটা লোককে আমরা জিজ্ঞাসাবাদ করছি, হয়তো কেউ খুনিকে দেখেছে। এখানে অনেকগুলো পায়ের ছাপ আছে, বেশিরভাগটা অস্পষ্ট। এখান থেকে কিছু বের করার চান্সই খুব কম। চেষ্টা করে দেখছি কিছু বের করা যায় কিনা। ইন্সপেক্টর, আমি রোজ সকালে হাঁটতে যাওয়ার আগে এখানে এই গাছপালাগুলোতে একটু জল দিই। জগদীশবাবু আমার বাড়ির সামনে দিয়েই যান, আমি ওনাকে হাত নাড়ি, আর আজও তাই হয়েছিল। গুড মর্নিং জগদীশবাবু। গুড মর্নিং অবিনাশ বাবু। এটা আমাদের রোজকারের রুটিন, আর উনি যাবার আধ ঘন্টা পরে আমি হাঁটতে বেরোই। কিন্তু আজকেও আমি তেমন কিছু দেখলাম না, আর না কেউ জগদীশবাবুকে ফলো করছিল। মহেন্দ্রবাবু ঠিক করে মনে করুন, সকালে আপনার সামনে দিয়ে কে কে গেছিল? দেখুন ইন্সপেক্টর সাহেব, এমনিতে তো আমার কিছু মনে পড়ছে না,
কিন্তু আমার মনে হয় না কেউ ওখান দিয়ে গেছিল। আমার ওয়াক থেকে ফিরে আসা আর জগদীশবাবুর ওয়াকে যাওয়ার সময়টা প্রায় একই ছিল, আর ঠিক এই জায়গাটাতেই আমরা রোজ একে অপরকে ক্রস করতাম। গুড মর্নিং জগদীশবাবু। গুড মর্নিং মহেন্দ্র বাবু। স্যার, সাগর পুলিশ স্টেশন থেকে 2 বছর আগে উনি রিটায়ার করেছিলেন। ফ্যামিলি থেকে কিছু জানা গেছে? এখনো কিছু বলছে না কেউ। ছোট ছেলে পীযূষ মুম্বাই থেকে ছুটি কাটাতে এখানে এসেছিল, আর বড় ছেলে বিনোদ দিল্লি থেকে বেরিয়ে পড়েছে। স্যার, কম করে 12 জন মানুষের সাথে কথা বললাম যাদের সঙ্গে ওনার রোজ দেখা হতো। কেউ কোনো রকম অস্বাভাবিক কিছু দেখেনি। ক্রাইম সিনের কাছে কেউ ছিল না? কেউ তো কিছু দেখে থাকতে পারে। স্যার, শ্যুটটা করা হয়েছে সকাল 7টা থেকে 7:30টার ভেতর। 7টার সময় একটা লোককে উনি গুড মর্নিং বলে ক্রস করেছেন, আর 7:20 প্রতাপ সিং আমাদের ফোন করেছিলেন। এখানে আপনাদের হাউজিং কলোনি থেকে বেরিয়ে, তারপর লক্ষ্মীনগরের এন্ট্রেন্স দিয়ে বেরিয়ে, এখানে লোকেদের সঙ্গে রোজ দেখা হয়, উইশ করেন। তারপরে নিয়ে ছোট ব্রিজ দিয়ে সামনে যান, আর তারপর এদিকের রাস্তাটা পুরো ফাঁকা। আর তারপর এখান দিয়ে মর্নিং ওয়াকার্স আর গাড়ি টাড়ি প্রায় থাকেই না। পীযূষ, বিনোদ এই পয়েন্টে মর্নিং ওয়াকার্সরা থাকে না, সেটাও আগে থেকেই জানতো। হয় ও এই জায়গাটা চিনতো, অথবা 2-3 দিন ধরে নজর রেখে এই জায়গাটাকে চিহ্নিত করেছিল মার্ডার করার জন্য। ক্লোজ রেঞ্জ থেকে 3টে গুলি ওনাকে মারা হয়েছে। তার মানে এটা পরিষ্কার ও মারতেই চেয়েছিল, কেননা কোনো লুটপাট হয়নি। কে হতে পারে স্যার? এটা জানার জন্য লিড আপনাদেরই দিতে হবে। কারোর সঙ্গে কোনো শত্রুতা, হুমকি, এই জাতীয় খুন রাগারাগি করে হয় না, মানে প্ল্যানিং করে করা হয়েছে। কাউকে সন্দেহ করো তুমি? কি সন্দেহ করব স্যার? কার উপর সন্দেহ করব স্যার? কোনো শত্রুতা, কোনো হুমকি, কারোর সাথে কোনো মনোমালিন্য? বাবা তো রিটায়ার হয়ে গেছিলেন স্যার। 2 বছর পরে কে কি প্রতিশোধ নেবে? স্যার, লাস্ট 2 বছর ধরে মায়ের সঙ্গে শান্তিতে ঘর করছিল। দেখো বিনোদ, পীযূষ, যদি তোমার বাবাই কেসটা হ্যান্ডেল করতেন তাহলে তিনিও এটা বলতেন যে কেউ পুরনো শত্রুতা এখানে মিটিয়ে নিয়েছে। ক্লোজ রেঞ্জ থেকে 3টে গুলি ওনার বুকে মারা হয়। ম্যাম, কোনো আশঙ্কা বা হুমকির ব্যাপারে যদি বলতে পারেন তো ইনভেস্টিগেশনে খানিকটা সুবিধে হয় আমাদের। একজন দায়িত্ববান আর সৎ পুলিশ অফিসার ছিলেন আমার স্বামী। রিটায়ারমেন্টের পর কারোর সাথে কোনো ঝগড়া বা বিবাদ করেননি। আর যদি বাবার কোনো ব্যাপারে আশঙ্কা থাকতো বা যদি উনি কিছু বুঝতে পারতেন তাহলে অবশ্যই আমাদেরকে বলতেন। অন্তত পক্ষে মাকে তো অবশ্যই বলতেন। মে আই কাম ইন? হয়ে গেছে? ভ্যাকেশন শেষ হয়েছে? কতদিন হলো? লেট মি সি। আজ 17ই মার্চ। তুমি ডিসেম্বরে গেছিলে। 4 মাস পরে মুখ দেখাচ্ছ। হঠাৎ করে এসে বলছো মে আই কাম ইন? আমি ভাবছিলাম যে এই পজিশনে যদি এখনো কোনো ভ্যাকেন্সি থাকে আপনাদের, আমি তাহলে আবার অ্যাপ্লাই করতে পারি। তোমার দরকারি কাজ শেষ হয়ে গেছে? হ্যাঁ। কোনো প্রপার্টির ডিসপুট ছিল? না। ভাই, আমার এরকম কেন মনে হচ্ছে? তোমাকে যেরকম দেখাচ্ছে সেরকম তুমি নও। তুমি কোনো সিক্রেট এজেন্ট বা কোনো স্পাই বা কোনো গোয়েন্দা নও তো, যে দেখানোর জন্য নর্মাল একটা জব করে আর মাঝখান থেকে হঠাৎ উধাও হয়ে গিয়ে নিজের কোনো সিক্রেট মিশন কমপ্লিট করে ফেরে। যদি এখনো জায়গাটা খালি থাকে তাহলে আমি আবার অ্যাপ্লাই করতে পারি। আমার জবের দরকার আছে। ঠিক আছে, আমি কার্তিকের সঙ্গে কথা বলছি। অফিসে যদি ভ্যাকেন্সি নাও থাকে তোমার জন্য হয়ে যাবে। পুলিশের সুপারি যে নিয়েছিল, হয় সে একদম পাগল ছিল, আর নয়তো সে জানতোই না সামনে পুলিশের লোকই ছিল। ভাই জাভেদ, যেভাবে মেরেছে দেখে তো মনে হচ্ছে কেউ পেশাদার লোক মেরেছে। মার্ডারটা পুরো প্ল্যানিং করে করা হয়েছে। যদি এরকম হয়ে থাকে তো প্ল্যানিংটা বাইরে থেকেই হয়েছে। এই জগদীশ চৌহান জব্বলপুরে কখনো তো পোস্টিংয়ে ছিলই না। ও রিটায়ারমেন্টের পরেই তো এখানে সেটেল হয়েছিল। স্যার, ওনার সার্ভিস পিরিয়ডের লাস্ট 3 বছর আমি ওনার আন্ডারেই কাজ করতাম, আর এখানে অনেক কেস জগদীশবাবু নিজের হাতেই হ্যান্ডেল করেছেন। কিন্তু আমার এরকম কোনো কেসের কথা মনে পড়ছে না যাতে ওনার উপরে হামলা হতে পারে। তবুও তোমার কাছে 3 বছরে যতগুলো কেস আছে সেগুলোকে চেক করে দেখো। ইয়েস স্যার।
রিটায়ার হওয়ার পরে এই জব্বলপুরে ওনার সাথে কারোর মনোমালিন্য হয়নি তো? স্যার জগদীশবাবু ভূপালের বাসিন্দা। ওখানে ওনাদের পৈতৃক বাড়ি আছে, এছাড়া দুটো ফ্ল্যাটও আছে। তাহলে উনি জব্বলপুরে থাকতেন কেন? স্যার এখানকার বাড়িটা উনি 10 বছর আগে কিনেছিলেন। জব্বলপুরে সেটেল হওয়ার প্ল্যান অনেকদিন আগে থেকেই ছিল। প্রপার্টি নিয়ে কোনো সমস্যা ওনার ছেলে বিনোদ আর পীযূষের সঙ্গে? এ কেমন অদ্ভুত প্রশ্ন করছেন আপনি আমাকে? আমার ছেলেরা ওদের বাবাকে খুন করবে, আর তাও প্রপার্টির জন্য? তুমি জানতে কি চাইছো দাদা? বাবা কিছু বলেছিলেন তোকে? কি ব্যাপারে? কোনো ঝামেলার ব্যাপারে? হ্যাঁ। কোনো ঝামেলার ব্যাপারে শুধু আমাকেই কেন বলতে যাবে? তোমাকে আর মাকেও তো বলবে। মীনাক্ষী দেবী, এরকম হতে পারে? আমাদের বাড়িতে হয় না স্যার। ওরা দুজন, পীযূষ আর বিনোদ, ওদের বাবাকে খুব ভালোবাসতো। এই দুই ভাই পীযূষ আর বিনোদ, দুজনের মধ্যে কোনো ঝগড়া ছিল কে কতটা পাবে তা নিয়ে? একদম না, আমাদের যা কিছু আছে তা ওরা দুজনেই পাবে। তুমি শুধু ঝামেলার কথাই জিজ্ঞেস করতে চাইছো না অন্য কিছু? আর কি বা জিজ্ঞেস করব? একটু অদ্ভুত নয়? তুমি আমাকে এই কথা জিজ্ঞেস করছো। আমি 1 সপ্তাহ ছুটিতে এখানে এসেছিলাম, আর মা বাবা আমার সঙ্গে ঠিক ততটাই কথা বলে যতটা তোমার সাথে কথা বলে। আরে পীযূষ, তুই ছুটিতে এখানে ছিলি, তাই জিজ্ঞেস করছি। বাবা 2-3 দিনে কিছু বলেছিল তোকে? তোকে সন্দেহ করছি না, দোষও দিচ্ছি না। দোষ? সন্দেহ? যদি এরম কথা বলতে চাও তাহলে তো সেরম কোনো ব্যাপার নয় দাদা। আরে তোকে তো কোনো দোষ দিচ্ছিই না। তাহলে এই সমস্ত দোষের কথা আমাকে কেন বলতেই যাচ্ছ দাদা? এটা এটা অন্য কিছু হবে। অন্য কিছু মানে? জানি না আমি, আর আমার স্বামীও জানতেন না কিছুই। যদি উনি জানতেন তাহলে আমাকে নিশ্চয়ই সব খুলে বলতেন। মীনাক্ষী দেবী নিজের 35 বছরের সার্ভিসে তিনি অনেকগুলো কেস হ্যান্ডেল করেছেন। আমরা সমস্ত খোঁজ খবর নেব, কিন্তু উনি কি কখনো আপনাকে কোনো কেসের ব্যাপারে বলেছিলেন? সেই কেস নিয়ে কোনো সমস্যার ব্যাপারে? যেখানে যেখানে সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল সব জায়গা থেকে ফুটেজ কালেক্ট করেছি, কিন্তু খুনি বা খুনিরা কোথা থেকে এসেছিল জগদীশবাবুর রেগুলার অ্যান্ড মর্নিং ওয়াকের রোডে সেটা এখনো জানা যায়নি। ইনফরমারদের সঙ্গে সিসিটিভি ফুটেজগুলো শেয়ার করে নিয়েছি। হতে পারে কোনো হিস্ট্রি শিটারের কাজ। উনি স্বীকার করছেন না ঠিকই, কিন্তু দুই ভাইয়ের মধ্যে প্রপার্টি নিয়ে বিবাদ হতেই পারে। স্যার উজ্জয়িনী থেকে সাব ইন্সপেক্টর ললিত বাবু ফোন করেছেন, বলছেন 1 মাস আগে জগদীশবাবুর ব্যাপারে কেউ খোঁজ খবর নিয়েছে। স্যার, আমি জানি না কি কানেকশন থাকতে পারে এই ঘটনাটার সাথে জগদীশবাবুর মার্ডারের, কিন্তু 14ই ফেব্রুয়ারি একটা লোক এসেছিল আমার কাছে। ও সিনিয়র ইন্সপেক্টর জগদীশবাবুর সম্বন্ধে জানতে চাইছিল যে ওনার এই সময় কোথায় পোস্টিং হয়েছে, আর যদি রিটায়ার হয়ে থাকেন তো কোথায় সেটেল হয়েছেন। ও এসব জানতে চাইছিল কেন? কি দরকার ছিল ওর? ও বলল দূর সম্পর্কের আত্মীয় হয় জগদীশবাবুর। আর তুমি পরিষ্কার বলে দিলে যে উনি জব্বলপুরেই আছেন। না দিইনি স্যার, কারণ আমি নিজেই জানতাম না যে জগদীশবাবু 2008-এ উজ্জয়িনীতে পোস্টেড হয়েছিলেন। তখন আমি এখানে ছিলাম না, কিন্তু এই কথাটা লোকটা আগে থেকে জানতো। ওই আত্মীয়ের নামটা কি? ও তোর নিজের নাম রবি কুমার বলেছিল। আমার দুঃসম্পর্কের আত্মীয় উনি। আমি খালি এটুকুই জানি যে 2008-এ ওনার পোস্টিং এখানে হয়েছিল। দেখুন রবি কুমার বাবু, আমি এখানে 2013 সালে আসি, তখন তো এখানে ছিলেন না। কিন্তু স্যার উনি তার আগে এখানে নিশ্চয়ই ছিলেন, বাইরে বোর্ডে ওনার নামও লেখা আছে। রাজেশ বাবু। স্যার, এই সিনিয়র ইন্সপেক্টর জগদীশ বাবুকে আপনি কি চেনেন? 2008 থেকে 2012 পর্যন্ত এখানে ছিলেন। স্যার, ওনাকে কি করে ভুলতে পারি? ওনার মতো অফিসার রোজ রোজ থরিয়ে আসে। স্যার এখন উনি কোথায় থাকতে পারেন? ইনি হলেন রবি কুমার, ওনার দূর সম্পর্কের আত্মীয়। নমস্কার। ওনাকে খুঁজছেন? খোঁজ করতে হবে স্যার। 2012-তে ওনার ট্রান্সফার হয়ে গেছে এখান থেকে। স্যার আমাকে ওনার সঙ্গে দেখা করে পার্সোনালি ধন্যবাদ দিতে হবে। উনি অনেক উপকার করেছেন আমার পরিবারের। স্যার প্লিজ একটু খোঁজ করে বলুন না উনি কোথায় থাকেন। আপনি নাম্বারটা দিয়ে দিন, খবর পেলেই আমি আপনাকে জানিয়ে দেবো। কোথায় থাকেন আপনি? কলকাতায় থাকি, খালি ওনাকে খুঁজতে খুঁজতে এত দূর চলে এসেছি। স্যার, আমি এইটুকুই জানতে পেরেছিলাম যে ওনার এখান থেকে ইন্দোরে ট্রান্সফার হয়ে গিয়েছিল, আর এই কথাটাই আমি রবি কুমারকে ফোনে বলে দিয়েছিলাম। হ্যাঁ রবিবাবু, ইন্দোরের পর ওনার কোথায় ট্রান্সফার হয়েছে আমি ঠিক বলতে পারবো না। আমি যে আপনাকে কিভাবে কৃতজ্ঞতা জানাবো স্যার, খালি আপনি এটা কি বলতে পারবেন ইন্দোরে কোন থানায় ছিলেন উনি? রবি কুমার? ও উজ্জয়িনী পুলিশকে বলেছে ওনাকে আপনাদের আত্মীয় হয়। এইরকম কোনো দূরের আত্মীয় তো আমাদের তো নেই যার নাম রবি। ফেব্রুয়ারি বা তার পরে আপনার সাথে কেউ দেখা করতে এসেছিলেন? কলকাতার রবি কুমার? এমন কোনো আত্মীয় তো আমাদের নেই কোথাও, না কাছের না দূরের। আর কলকাতা,
কলকাতার সাথে তো আমাদের কোনো যোগাযোগই নেই। স্যার আমি ইন্দোর পুলিশকে জিজ্ঞেস করছি যে রবি কুমার ওখানে গেছিল কিনা। যদি ও ওখানে গিয়ে থাকে তাহলে সেটা আমাদের একটা লিড হবে। ইন্দোরে এক্ষুনি ফোন করো। রাইট স্যার। ললিত, ও তোমার কাছে পৌঁছলো কি করে? কোনো আইডিয়া? না স্যার। ও কলকাতার কোনো অ্যাড্রেস দিয়েছিল তোমাকে? না স্যার, আসলে আমি জিজ্ঞেস করিনি। ও বলল ওর আত্মীয় হয়, আমি ভাবলাম হয়তো ও জানে যে জগদীশবাবু উজ্জয়িনীতে পোস্টেড ছিলেন। স্যার সত্যি বলতে কি দেখে মনে হচ্ছিল না যে ছেলেটা কিছু উল্টোপাল্টা করতে পারে। যাই হোক, ও যে নাম্বারটা তোমায় দিয়েছিল সেটা তোমার ফোন থেকে খুঁজে বার করে এক্ষুনি আমায় দাও। পঙ্কজ সম্ভবত তোমার কাছে 17 বা 18 ফেব্রুয়ারিতে এসেছিল জগদীশবাবুকে খোঁজার জন্য। ওই লোকটার নাম রবি কুমার। হ্যাঁ, একটা লোক তো এসছিল জগদীশবাবুর ব্যাপারে খোঁজ খবর নিতে। 19 ফেব্রুয়ারি এসছিল বলে মনে হচ্ছে, কিন্তু ওর নাম রবি কুমার তো ছিল না। ওর নাম ব্রজেশ শর্মা বলেছিল, রবি কুমার নয়। ব্রজেশ শর্মা? পাক্কা এই নামটাই বলেছিল? হ্যাঁ হ্যাঁ, একদম। কারণ ও দুদিন ধরে এখানে বসে আমার মাথা খাচ্ছিল যে বলুন বলুন জগদীশ চৌহানের পোস্টিং এখন কোথায়। আরে আমি এমনি খুব ব্যস্ত ছিলাম, একটা কেস নিয়ে খুব ঝামেলায় ছিলাম। 2012 থেকে 2014 পর্যন্ত জগদীশ চৌহানের পোস্টিং এখানেই ছিল। হতে পারে ভাই, কিন্তু আমি তো ওনার পরে জয়েন করেছি না। স্যার প্লিজ আপনি একটু রেকর্ডটা চেক করে বলুন না যে এখান থেকে উনি কোথায় গেছেন। দেখো ভাই, রেকর্ড রুম থেকে রেকর্ড বার করা, সেটাকে চেক করা, এসব করতে অনেক সময় লাগে, অনেক পরিশ্রম করতে হয় গো ভাই। তাছাড়া এখন আমরা একটা ডবল মার্ডার কেস নিয়ে ব্যস্ত আছি। 1 সপ্তাহ পরে এসো, কিন্তু ও আর এলোই না, তাই আমিও খোঁজ খবর নিইনি। কিন্তু ওর নাম ব্রজেশ শর্মা, সেটা তোমার মনে আছে? আমার শালার নামও ব্রজেশ শর্মা, তাই মনে আছে। ও তোমাকে নিজের ঠিকানা বা ফোন নাম্বার কিছু দিয়েছিল? না, দেয়নি, কারণ আমি নিইনি। আসলে হয়েছে কি, কোনো রকমে ওকে এখান থেকে ভাগিয়েছি। ওই ডবল মার্ডার কেসটা ছিল তো, ওটা নিয়ে তখন আমরা একদম ঘেঁটেছিলাম। ও কি কলকাতা থেকে এসেছিল সেটা বলেছিল? সত্যি কথা বলতে কি সঞ্জয়, আমি ও নিয়ে মাথাই ঘামাইনি। স্যার আমায় তো ওর নিজের নাম রবি বলেছিল, রবি কুমার। হ্যাঁ স্যার, আমি যখন ওনার সঙ্গে ফোনে কথা বলেছি তখন রবি কুমারই বলেছি। তাহলে এই কি আমাদের সাসপেক্ট? উজ্জয়িনীর রবি আর ইন্দোরের ব্রজেশ। আর স্যার জগদীশবাবুর বউ বলতে পারছে না কেউ দেখা করতে এসেছিল কিনা। স্যার উনি যদি ব্রজেশকে না চেনেন তাহলে ব্রজেশ নামটা যে পুরোপুরি ভুয়ো সেটা তো বলাই যায়। হতে পারে এটা জগদীশবাবুর কোনো ব্যক্তিগত বিষয়, হতে পারে পৈতৃক সম্পত্তি নিয়ে। কিন্তু স্যার প্রশ্নটা হলো উজ্জয়িনী আর ইন্দোর থেকে ওই লোকটা এখানে কি করে পৌঁছে গেল? এই ইনফরমেশনটা আপনাদের দুজনের মধ্যে কেউ দেননি তো, যে জগদীশবাবু এই জবলপুরে সেটেল হয়েছেন? স্যার এই নাম্বারটা 8884799583, এটা রবি কুমার উজ্জয়িনীতে ললিতকে দিয়েছিল। এই নাম্বারে রাজেশ কল ব্যাক করেছিল, কিন্তু সুইচ অফ বলছে। রেকর্ড চেয়ে পাঠাও, এক্ষুনি ট্র্যাকিং এ দিয়ে দাও। স্যার স্যার প্রশ্নটা হলো ওই লোকটা উজ্জয়িনী কি করে পৌঁছে গেল? কোথা থেকে খোঁজ তো নিয়েছিল যে জগদীশবাবু 2008 থেকে 2012 পোস্টিং উজ্জয়িনীতে ছিল। ললিত, রাজেশ, স্কেচ আর্টিস্টকে লোকটার মুখটা বলতে পারবে তোমরা? চেষ্টা করে দেখছি স্যার। চেষ্টা করে দেখো, আমাদের এই লোকটার রহস্য খুঁজে বের করতেই হবে। দেখো ভাই সঞ্জয়, আমি এই ব্রজেশ শর্মাকে এই দুদিনে কিছুক্ষণের জন্যই দেখেছিলাম। আর একটু ট্রাই তো করো। উজ্জয়িনীর পিএসআই ললিত আর কনস্টেবল রাজেশও চেষ্টা করছে। যখন পাবলিককে আমরা স্কেচ করার জন্য বসাই, তো এখানে তো আমাদের ব্যাপারটা না। জগদীশবাবুর সার্ভিস রেকর্ডটা চেয়ে পাঠাও, খোঁজ নাও যে ওনার পোস্টিং কোথায় কোথায় হয়েছিল। ওনার প্রত্যেকটা কেস খুঁটিয়ে দেখো। এটা কোনো শত্রুতার ফল হতে পারে, হয় এই শত্রুতা কোনো কেসকে কেন্দ্র করে, অথবা ফ্যামিলিগতভাবেও হতে পারে। কেউ জগদীশ স্যারকে খুঁজছিল, আর আমি এখানে ওই কেসগুলোকেই দেখছি যেখানে ওনার প্রাণ সংশয় থাকতে পারে। বড় অদ্ভুত লাগছে ব্যাপারটা। অদ্ভুত তো বটেই গৌতম। আমরা জানি না ওই লোকটা কি করে জানতে পেরেছিল যে জগদীশবাবু জব্বলপুরে রয়েছেন, কিন্তু এটা পরিষ্কার যে ও জগদীশবাবুকে আগে থেকে চিনতো। আমার তো এরকম কোনো লোকের কথা মনে পড়ছে না যে জগদীশ স্যারকে খুঁজতে খুঁজতে এখানে কখনো এসেছিল। উনি ইন্দোর থেকে ট্রান্সফার হয়ে এখানে এসেছিলেন, আর 2014 থেকে 2016 পর্যন্ত উনি এখানেই ছিলেন, আর এখান থেকে উনি রিটায়ার্ড হন। আমি বুঝতে পারছি না এই লোকটা কে হতে পারে। প্রথমে রবি কুমার, তারপর এখন ব্রজেশ শর্মা, কিন্তু আমাদের আত্মীয়দের ভেতর তো এই নামের কেউ নেই। এই ভুয়ো নাম দুটো কোনো একই লোকের নয় তো? এই লোকটা যখন উজ্জয়িনী বা ইন্দোরে গিয়ে বাবার ডিটেলস নিচ্ছিল, দুটো থানারই অফিসাররা ভেরিফাই করেননি, কারোর কোনো সন্দেহই হলো না।
কেউ এই লোকটার কোনো ডিটেলসই নিল না কেন? ও বলেছিল যে তোমার বাবা ওর দূর সম্পর্কের আত্মীয়। তাহলে এটা নিয়ে কেউ সন্দেহ করবে কেন? ও বলেছিল ও কলকাতায় থাকে, হয়তো এটাও মিথ্যে কথা। কিন্তু আমার মনে হচ্ছে যে ও জগদীশ বাবুকে তোমাদের সবাইকে চেনে, হয়তো আপনারাও ওকে চেনেন। আমাদের এমন কোনো আত্মীয় নেই। আপনারা একটু মনে করার চেষ্টা করুন। হতে পারে এই লোকটা জগদীশবাবুর দিকেরই, যার হয়তো মনে হয়েছে জগদীশবাবু তার সাথে অন্যায় করেছে, অতীতের কোনো ঘটনা, তাই হয়তো তোমাদের বাবাকেও খুঁজে বার করেছে। এই লোকটা ইন্দোর আর উজ্জয়িনী পুলিশ স্টেশনে গিয়ে শুধু আপনার স্বামীর ব্যাপারেই জানতে চেয়েছে। নিশ্চয়ই পুরনো কোনো ঘটনা। না স্যার, আমি কিছু জানি না। স্যার, আমার বাবা আমার ঠাকুরদার একমাত্র সন্তান ছিলেন, আর আমাদের সেরকম বড় পরিবারও কিছু নয়। তাহলে কে হতে পারে এই দুঃসম্পর্কীয় আত্মীয়? আমরা ওর স্কেচ তৈরি করছি, আপনাদের সবাইকেই দেখাবো সেটা। আর প্লিজ আপনারা আরেকটু ভাবুন, ও যেই হোক নিশ্চয়ই কোনো পুরনো শত্রুতা ছিল জগদীশবাবু আর তোমাদের পরিবারের সঙ্গে, না হলে তার সঙ্গে পরিবারের কোনো সম্পর্কই থাকবে না। স্যার ৩৫ বছরের সার্ভিস জীবনে জগদীশবাবু মধ্যপ্রদেশের প্রায় প্রত্যেকটা শহরে পোস্টিংয়ে ছিলেন। কিন্তু উনি জব্বলপুরে কোনোদিনই সার্ভিস করেননি, আর রিটায়ারমেন্টের পরে উনি জব্বলপুরেই সেটেল হয়ে গেলেন। উনি কি কোনো আশঙ্কা টের পেয়েছিলেন, যে কথাগুলো নিজের ফ্যামিলিতেও শেয়ার করেননি, আর সেই কারণেই গত পোস্টিংয়ের সব জায়গাগুলো ছেড়ে উনি এখানে সেটেল হয়েছেন? কিন্তু কেউ এখানেও ট্রেস করে নিয়েছে। ওনার প্রত্যেকটা পোস্টিংকে চেক করি, কিন্তু তার আগে এটা খোঁজ নিতে হবে যে ওই লোকটাকে এনার জবলপুরে থাকার খোঁজ কে দিয়েছে এবং কোথা থেকে দিয়েছে। উজ্জয়িনীর আগে ওনার পোস্টিং ভোপালে ছিল। একটা লোক এসে তো ছিল, ইন্সপেক্টর জগদীশ চৌহানের আত্মীয় হয়। আমার মনে আছে ভালো মতো, কারণ উনি কথা বলার সময় বেশ ইমোশনাল হয়ে গেছিলেন। আর কমল, লোকটা কি নাম বলেছিল? ব্রজেশ শর্মা নাকি রবি কুমার? না না, উনি তো নিজের নাম সঞ্জীব তিওয়ারি বলেছিলেন। আচ্ছা, সঞ্জীব তিওয়ারি। কবে এসেছিল? জানুয়ারিতে এসেছিল, আমার মনে আছে। এই ২৬শে জানুয়ারির আগে পরে হবে। বলা হয় যদি মন থেকে কোনো কিছু পাওয়ার চেষ্টা করা হয় তাহলে ভগবান নিজে সেটা পাইয়ে দেন। তাহলে তো ওনাকে আপনি নিশ্চয়ই খুঁজে পাবেন সঞ্জীব বাবু। ওনার সাথে আপনার দেখা করানোর চেষ্টা আমি করব। ওনার সঙ্গে দেখা করাটা আমার জন্য খুব জরুরি। ওনার বিরাট উপকার রয়েছে আমার পরিবারের ওপর। কিন্তু যতদূর আমার মনে আছে সঞ্জীব বাবু, যখন উনি এখান থেকে ট্রান্সফার হলেন তখন ওনার রিটায়ারমেন্ট হওয়ার কথা ছিল। হ্যাঁ, কিন্তু রিটায়ারমেন্টের পরে কোথাও না কোথাও তুমি আছেন। নিশ্চয়ই গিয়েছেন। আরে হরিশ, বলুন স্যার। ওই আমাদের জগদীশ বাবু ছিলেন না, ওনার দূর সম্পর্কের আত্মীয় সঞ্জীব তিওয়ারি অনেক বছর ধরে টাচে নেই, এখন অ্যাড্রেস খুঁজছেন। ওনাকে একটু হেল্প করে দাও অ্যাড্রেস খুঁজতে। আপনি ওনার আত্মীয়? হ্যাঁ। আর আপনি জানেন না? কি? যতদূর আমি জানি জগদীশবাবু আর বেঁচে নেই। মানে না, এটা হতে পারে না। উনি এইভাবে মারা যেতে পারেন না। আরে ভাই, বাঁচা মরা কি নিজের হাতে থাকে? কিন্তু আমাকে যে দেখা করতেই হবে ওনার সঙ্গে। ওনার সঙ্গে দেখা করে পার্সোনালি আমাকে থ্যাংক ইউ বলতে হবে। আমাকে ওনাকে বলতেই হবে যে উনি আমার আর আমার পরিবারের কাছে কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু কনস্টেবল হরিশ এটা কি করে বলল যে জগদীশবাবু মারা গেছেন? আসলে হরিশ অন্য কাউকে জগদীশ বাবু ভেবেছিল। তারপরে হরিশ সঞ্জীব তিওয়ারিকে ফোনও করেছিল, আর ওকে বলে দিয়েছিল যে জগদীশ বাবু বেঁচে আছেন, আর ওনার অ্যাড্রেসটাও দিয়েছিল। কনস্টেবল হরিশ ওই লোকটাকে জানুয়ারিতে বলেছিল যে জগদীশবাবু কোথায়? হ্যাঁ, আর হরিশ এই কথাটা আমাকে নিজে এসে বলেছিল। ভুল হয়ে গেছে স্যার, আসলে ওই যতীনবাবু মারা গেছেন না। আমি জানি না কেন জগদীশবাবুর নাম বলে দিলাম। সঞ্জীব তিওয়ারিকে বলেছো ব্যাপারটা? ও তো খুব ভেঙে পড়েছিল ওই দিন। হ্যাঁ হ্যাঁ স্যার, বলে দিয়েছি। জগদীশবাবু বেঁচে আছেন আর রিটায়ার করেছেন। অনেক ধন্যবাদ জানাচ্ছিল, বলছিল ওর অনেক বছরের ইচ্ছা পূরণ হলো। যখন জানুয়ারিতে ও জানতে পারলো যে জগদীশবাবু জবলপুরে আছেন, তাহলে ফেব্রুয়ারিতে ও উজ্জয়িনীতে কেন খুঁজতে গেল? সেটা তো আমি জানি না, কিন্তু যখন আমি খবর পেলাম যে জগদীশ বাবুকে মার্ডার করা হয়েছে, তখন সবার প্রথমে এই সঞ্জীব তিওয়ারির কথা আমার মাথায় আসলো। কনস্টেবল হরিশের সাথে কথা বলতে চাই, অঙ্কটা ঠিক মিলছে না। বিষয়টা ব্যক্তিগতই। হ্যাঁ স্যার, যখন কনস্টেবল হরিশ সঞ্জীব তিওয়ারিকে এই ভুল খবরটা দিয়েছিল যে জগদীশ চৌহান বেঁচে নেই, তখন ও পুরো ভেঙে পড়েছিল। জানুয়ারিতে সঠিক খবর পাওয়ার পরেও ওই লোকটা ফেব্রুয়ারিতে উজ্জয়িনী গেছিল জগদীশবাবুর খোঁজ নিতে। একটু অদ্ভুত লাগছে। মনে হচ্ছে হরিশ ফোন করেছে। হ্যালো জয়েন স্যার, কনস্টেবল হরিশ বলছি, ভোপাল পুলিশ স্টেশন থেকে। আচ্ছা, এই সঞ্জীব তিওয়ারি যে জগদীশবাবুকে খুঁজছিল। হ্যাঁ স্যার,
একটু আগেই বড়বাবু আমার সব বলেছেন। কি বলবো স্যার, এত কষ্ট করে জোগাড় করলাম ওনার ঠিকানা, আর দেখুন কি করে দিল। জানুয়ারিতে তুমি সঞ্জীব তিওয়ারিকে বলেছিলে যে রিটায়ারমেন্টের পর জগদীশবাবু জবলপুরে সেটেল হয়েছিলেন। না না স্যার, আমি তো নিজেই বুঝতে পারছি না। আমি তো শুধু ওকে বলেছিলাম উনি ভোপালে সেটেল হয়েছেন রিটায়ারমেন্টের পর, আর ওনার অ্যাড্রেসও দিয়েছিলাম। জব্বলপুরের ব্যাপারে কিছুই বলিনি। থ্যাংক ইউ সো মাচ হরিশবাবু। আমি জানতাম যে উনি এইভাবে কখনোই মারা যেতে পারেন না। আচ্ছা, উনি ভোপালে কোথায় থাকেন? অ্যাড্রেস কি লিখবে সঞ্জীব? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আমি তো কত বছর ধরে ওনার সঙ্গে দেখা করার অপেক্ষায় আছি। বলুন, অ্যাড্রেসটা বলুন। তারপর থেকে সঞ্জীবের সাথে আর কথাই হয়নি। আমি কি আদৌ জানতাম যে ওর উদ্দেশ্য ছিল জগদীশবাবুকে হত্যা করা? হরিশ, যে নাম্বারটা তোমার সাথে সঞ্জীবের কথা হয়েছিল ওটা আমার চাই। এখনই এসএমএস করে দিচ্ছি স্যার, সেভ করে রেখেছি। কমল, ভূপালের যে অ্যাড্রেস কনস্টেবল হরিশ সঞ্জীবকে দিয়েছিল, প্রথমত এটা খোঁজ করো জগদীশবাবু সত্যিই কি ওখানে থাকতেন, আর দ্বিতীয়ত সঞ্জীব ওখানে গিয়েছিল কি না। আমরা জগদীশবাবুর পরিবারের সঙ্গে কথা বলছি। ওকে স্যার, আমি এক্ষুনি যাচ্ছি ওই অ্যাড্রেসে। না, ভোপালে তো আমরা কখনো ছিলামই না। শুধু আমার স্বামীর পৈতৃক বাড়ি আছে ওখানে। জানুয়ারিতে আপনারা ভোপালে ছিলেন কি? না, এখানে জব্বলপুরেই ছিলাম। ওনার রিটায়ারমেন্টের পর আমরা এখানেই চলে আসি, আর এখানেই সেটেল হয়েছি। দিল্লি মুম্বাইতেও যাইনি, যেখানে আমার ছেলেরা থাকে। স্যার, যে নাম্বারে কনস্টেবল হরিশ সঞ্জীব তিওয়ারির সাথে কথা বলেছিল এটা সেই নাম্বার যেটা রবি কুমার ওরফে ব্রজেশ শর্মা উজ্জয়িনীতে পিএসআই ললিতকে দিয়েছিল। 4447895343। এবার তো পরিষ্কার, এই লোকটাই আমাদের সাসপেক্ট। রবি ওরফে ব্রজেশ ওরফে সঞ্জীব এই জগদীশবাবুকে হত্যা করেছে। এবার জানুয়ারিতে ওর ভূপালে থাকার রহস্যটা খুঁজতে হবে। বলুন। জগদীশ চৌহানের বাড়ি কি এটাই? হ্যাঁ, আমি জগদীশ চৌহান। জগদীশবাবু, আসলে আমরা জবলপুরের রিটায়ার্ড জগদীশ চৌহানের মার্ডার কেসের ব্যাপারে এসেছি। আমাদের একজন হাবিলদার আসলে ভুল করে আপনার এই অ্যাড্রেসটা দিয়ে দিয়েছিল। একজন রিটায়ার্ড জগদীশ চৌহানকে খুঁজছিল। আরে হ্যাঁ হ্যাঁ, আপনাদের হাবিলদার হরিশ ভুল করে আমারই ঠিকানা দিয়ে দিয়েছিল ওকে। ওকে মানে? ও এসেছিল এখানে খুঁজতে খুঁজতে? হ্যাঁ, সঞ্জীব তিওয়ারি নাম ছিল ওই লোকটার। কবে এসেছিল? জানুয়ারিতে এসেছিল এখানে। কিন্তু অদ্ভুত ব্যাপারটা এটাই যে ও আমাকে চেনার ভীষণ চেষ্টা করছিল। খুব কনফিউজড হয়ে গেছিল। কি হয়েছে বাবা? মেয়ের বাড়ির লোকেরা বলেছে যে আর সম্পর্কটা এগোতে চায় না। কেন? ওরা শহর ছেড়ে চলে গেছে। হ্যাঁ বলুন, কি হয়েছে ভাই? হাঁ করে কি দেখছো? না মানে, জগদীশ চৌহান বাড়ি আছেন? হ্যাঁ নিশ্চয়ই আছে, তোমার সামনেই দাঁড়িয়ে আছে। তুমি কে? বলো ভাই, কি দরকারে এসছো? কে তুমি? আমার নাম সঞ্জীব তিওয়ারি। হ্যাঁ তো সঞ্জীব, কি দরকার? আপনি আগে পুলিশে ছিলেন? হ্যাঁ ছিলাম, এখন রিটায়ার হয়ে গেছি। তুমি কোথা থেকে এসছো? 2003-এ আপনার পোস্টিং হোশাঙ্গাবাদে হয়েছিল? না, আমার কখনোই পোস্টিং হোসাঙ্গাবাদে হয়নি। আমি অন্য একজনকে খুঁজছিলাম আসলে। সরি, একটা ভুল হয়ে গেছে, আপনাকে কষ্ট দিলাম। ও জিজ্ঞেস করেছে আপনাকে 2003-এ হোশাঙ্গাবাদে আপনি পোস্টিং ছিলেন কিনা। হ্যাঁ। 2003-এ হোশাঙ্গাবাদ?
এতটাই স্পষ্ট? মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছিল স্যার, কারণ কনস্টেবল হরিশ দাস ভুল করে এই সাব ইন্সপেক্টর জগদীশ চৌহানের অ্যাড্রেসটা দিয়ে দিয়েছিল, যে ভোপাল পুলিশ থেকে রিটায়ার্ড হয়েছিল। আর তারপর আমাদের সাসপেক্ট রবি ওরফে ব্রজেশ ওরফে সঞ্জীব নিজের ভুলটা বুঝতে পেরে আবারও আসল জগদীশ চৌহানের খোঁজে বেরিয়ে পড়লো, যাকে সে খুঁজে বেড়াচ্ছিল। শেষ পর্যন্ত পৌঁছলো। স্যার 2001 থেকে 2005 অবধি জগদীশবাবুর পোস্টিং হোসাঙ্গাবাদে ছিল, বিরাটনগর পুলিশ স্টেশন। মনে হচ্ছে এই খুনের উদ্দেশ্য এবং অপরাধী দুটোই হোসাঙ্গাবাদ থেকেই পাবো আমরা। স্যার হতে পারে আমাদের সাসপেক্ট নিজের খোঁজ হোসাঙ্গাবাদ থেকে শুরু করেছিল। ও গড, এই লোকটা তো এখানে এসেছিল ডিসেম্বর মাসে জগদীশ বাবুকে খুঁজতে। খুবই বিধ্বস্ত ছিল। এক মিনিট, যখন জগদীশ বাবুর মৃত্যুর খবর পাওয়া গেল আমি তো 2-2-4 করে দেখিনি। এই লোকটার কথা বেরোলো কি করে আমার মাথা থেকে? স্যার আপনার মনে আছে ও নিজের নাম কি বলেছিল? আরে ও তো এত উত্তেজিত ছিল যে ওর সমস্ত ডিটেল আমার মনে রয়েছে। প্রকাশ, প্রকাশ গুপ্তা নাম ছিল ওর। খুবই ইমোশনাল হয়েছিল লোকটা, আর একটা লাইনও বলেছিল। স্যার বলা হয় না, যদি মন থেকে কোনো কিছু পাওয়ার জন্য চেষ্টা করো তাহলে ভগবান শেষ পর্যন্ত সেই জিনিসটা নিজে পাইয়ে দেন। ওনার সঙ্গে দেখা করাটা আমার জীবনের সব থেকে বড় স্বপ্ন। বুঝলাম ভাই প্রকাশ, কিন্তু তুমি 2003-এর কথা বলছো। স্যার পুলিশ ডিপার্টমেন্ট তো সব পারে, রেকর্ডস তো আছে না? একদম আছে, কিন্তু তার জন্য পরিশ্রম করতে হবে, টাইম দরকার। স্যার আপনি আমাকে বলুন, আমার পক্ষে যতটা সম্ভব আমি করব, কিন্তু হাত জোর করে বলছি স্যার, আমি ওনার সঙ্গে একবার দেখা করতে চাই। আমি ওনাকে প্রণাম করে ওনার আশীর্বাদ নিতে চাই। উনি আমার আর আমার পরিবারের এত উপকার করেছেন, উনি আমার জন্য যা করেছেন সেটা অন্য কেউ করে না। কিন্তু আমি জগদীশ চৌহানকে লোকেট করতে পারিনি, কারণ 2005-এ ওনার ট্রান্সফার হোসাঙ্গাবাদ থেকে অন্য কোথাও হয়ে গেছিল, আর আমি 2015-তে জয়েন করেছি। আর আমাদের রেকর্ডে শুধু ওনার পরবর্তী পোস্টিং এর জায়গাটাই ছিল, যেটা আমি ওকে বলেছি। যেটা রাতলাম ছিল, রাইট? হ্যাঁ, ওনার পরের পোস্টিং রতলামে ছিল। দেখো প্রকাশ, এরপর আমি জানি না উনি কোথায় গেছেন। তুমি একটা কাজ করো, রতলাম থানায় গিয়ে খোঁজ করো, হয়তো কেউ কিছু বলে দেবে, কারণ কেউ না কেউ তো নিশ্চয়ই ওনার সঙ্গে কাজ করেছে। স্যার এই লোকটা হোসাঙ্গাবাদ থেকে রাতলাম আর রাতলাম থেকে ভোপাল অব্দি ট্র্যাক করেছিল, যেখানে ও ভুল জগদীশ চৌহানকে পায়। তারপরেও জানতে পারে আসল জগদীশ চৌহানের পোস্টিং ভোপাল থেকে উজ্জয়িনীতে হয়েছিল, যেখান থেকে ও ইন্দোরের ঠিকানা পায়। আর এই সমস্ত লোকেশনের মুভমেন্ট ওর গত 4 মাসের কল রেকর্ড থেকে পাওয়া গেছে। কিন্তু এই লোকটা কখনোই জগদীশবাবুর লাস্ট পোস্টিং সাগরে পৌঁছতে পারেনি। আর ও খুঁজতে খুঁজতে মোটামুটি 15ই মার্চ পর্যন্ত এটা জানতে পেরে যায় যে জগদীশবাবু এখানে জব্বলপুরে সেটেলড আছেন, আর ও এসে খুন করে দিল। 2017 ডিসেম্বর থেকে 2018 মার্চ পর্যন্ত পুরো 4 মাস ও জগদীশ চৌহানকে খুঁজে বেরিয়েছে এবং অবশেষে পেয়েওছে। আজ 17ই মার্চ, তুমি ডিসেম্বরে গিয়েছিলে, 4 মাস পর মুখ দেখাচ্ছ। স্যার এই নাম্বার 4447899543 হোসাঙ্গাবাদে অ্যাক্টিভেট হয়েছিল। এই নাম আর অ্যাড্রেস পাওয়া গেছে। ভুয়ো পুরোপুরি। হোসাঙ্গাবাদের পিএসআই আশিস ডবল চেক করেছে, নকল লোক, নকল অ্যাড্রেস। স্যার মোটামুটি পাকাপোক্ত প্ল্যান করেই বেরিয়েছে এই ছেলেটা। আর খুব মন প্রাণ দিয়ে লোকটাকে খুঁজেছে, যাতে তাকে খুঁজে বার করে বুকে 3টে গুলি মারতে পারে। এই অন্ধকার থেকে তোকে বেরিয়ে আসতে হবে। এইভাবে জীবন কাটানো যায় না, যেখানে রোজ তিল তিল করে তুই মরছিস। আমার ভেতরের অন্ধকার থেকে আমার মুক্তি চাই, একটা গান চাই আমার। তাতে তুই সুখ পাবি, তোর আত্মা শান্তি পাবে, তাতে তুই মুক্তি পাবি। পাবো শান্তি, সুখ পাবো, আর থেমে থাকবো না। জগদীশ চৌহানকে মারার পরে সেও যেখানেই থাকুক না কেন, ওকে খুঁজে ওকে মারার পরে যদি মন থেকে কিছু চাওয়ার চেষ্টা করা হয় তাহলে ভগবান সেটা নিজেই পাইয়ে দেন। এই লোকটা পুরো দমে
পুরো চেষ্টা চালিয়ে জগদীশ বাবুকে খুঁজছিল, আর আমাদের ডিপার্টমেন্ট ওকে সাহায্যও করে গেছে, খুঁজতে সাহায্যও করেছে। স্যার এই লোকটা যখন ইন্দোরে ছিল তখন এর কল রেকর্ডে একটা নাম্বার পাওয়া গেছে 444097 654। এই নাম্বারটা হোসাঙ্গাবাদের কনস্টেবল অরবিন্দ শুক্লার। এই অরবিন্দই ওই লোকটাকে জগদীশ চৌহানের জবলপুরের অ্যাড্রেস দিয়েছিল। জয় হিন্দ স্যার, কনস্টেবল অরবিন্দ শুক্লা বলছি হোশঙ্গাবাদ থেকে। অরবিন্দ, তোমার ফোন থেকে 4447899543 এই নাম্বারে কল গেছিল। এটা সেই নাম্বার যে প্রকাশ গুপ্ত তোমাকে থানাতে দিয়েছিল, যে লোকটা জগদীশ চৌহানের খোঁজে এসেছিল। হ্যাঁ হ্যাঁ, আমি কল তো করেছিলাম ওকে। আরে পাগলের মতো জগদীশ বাবুকে খুঁজছিল। তাহলে জবলপুরের অ্যাড্রেস তুমি দিয়েছিলে? আগে হ্যাঁ, আমি দিয়েছিলাম। আসলে ওর আসা 4 মাস বাদে আমি জব্বলপুরের অ্যাড্রেস পেয়েছিলাম, তো আমি ওকে কল করেছিলাম। অরবিন্দ বাবু, আপনি ঠিক বলছেন? জগদীশ বাবু এখন জবলপুরে সেটেলড? সত্যি বলছি, বিশ্বাস করো। জব্বলপুরে লক্ষ্মীনগরে আছে, আমার কাছে ওনার নাম্বারও আছে। ওনার সাথে আমার কথাও হয়েছে, বলেছি তোমার ব্যাপারে। আচ্ছা, আপনি বলেছেন আমার কথা? কি বলেছেন? যে প্রকাশ গুপ্ত নামে এক যুবক আপনাকে খুঁজছে, কিন্তু ওনার তো তোমায় মনেও নেই, তোমাকে তো চিনতেই পারলেন না। কিভাবে মনে রাখবেন উনি? অনেক বছর আগেকার কথা তো। কিন্তু সমস্যা নেই, আমাকে সামনাসামনি দেখলে উনি নিজে থেকেই চিনতে পারবেন, সব মনে পড়বে ওনার। এই, এটা কি? কে তুই? বন্দুকটা নিচে কর। আমি বলছি বন্দুকটা নিচে কর। চিনতে পারছো না জগদীশ চৌহান? না। কে তুই? আমি সেই যার জীবনটা তুমি ধ্বংস করে দিয়েছো গত 15 বছর ধরে। এখন আমি হেরে যাওয়া মানুষ, কিন্তু আজকের পরে আর থাকবো না। এই গান, এটা কোনো খেলনা নয়। এটা নিচে কর। কথা বল আমার সাথে। বল আমি তোর সাথে কি করেছি, বল। যদি মন থেকে কিছু চাওয়ার চেষ্টা করা হয় তাহলে ভগবান সেটা নিজেই পাইয়ে দেন। এই কথাটা মাথায় রেখে বেরিয়ে পড়ে জগদীশবাবুকে খুঁজে পেল আর খুন করলো। এটা একটা ব্যক্তিগত ব্যাপার, যেটা আমরা সন্দেহ করেছিলাম। কিন্তু এই লোকটা কে? আর এতগুলো স্কেচ? এটা কি আলাদা আলাদা লোক? একজনের থেকে বেশি? এই সমস্ত স্কেচগুলো যদি একটা লোকেরই হয়, এতটাই আলাদা যে কে কি করে চিনতে পারবে? এই স্কেচগুলো অবশ্যই আলাদা আলাদা, কিন্তু একটা লোকেরই। এটা একটা লোকেরই প্ল্যান। সে পুরো 4 মাস জগদীশবাবুকে খুঁজেছে, 4টে আলাদা আলাদা নাম নিয়ে আলাদা আলাদা পুলিশ স্টেশনে সাহায্য চেয়েছে। কিন্তু খুনের উদ্দেশ্য কি ছিল সেটা এখনো জানা যায়নি। 2003-এ হোসাঙ্গাবাদে কিছু হয়েছিল? কেউ হুমকি দিয়েছিল জগদীশবাবুকে? কোনো ব্যক্তিগত ব্যাপার বা ওরকম কিছু, যার কারণে জগদীশবাবু কাউকে কিছু বলেছিলেন? 2003? এত বছর আগে? না, আমার তো কিছু মনে পড়ছে না, কিছু মনে পড়ছে না। আমি অনেক ছোট ছিলাম তখন, তো আমি সবে সেকেন্ডারি স্কুলে ভর্তি হয়েছি। এতদিন পর মনে রাখা সম্ভব? যেখানে যেখানে এই লোকটার পা পড়েছিল সেখানে সেখানে আমরা তল্লাশি চালাই। হোসাঙ্গাবাদে পোস্টিং থাকাকালীন জগদীশবাবু যে যে কেসগুলো হ্যান্ডলিং করেছিলেন আমরা সেগুলোকে আবার চেক করলাম। সেই শত্রুতা বা প্রতিশোধ যা এই খুনের ক্ষেত্রে দেখেছি। যদি মন থেকে তুমি কোনো জিনিস চাও তাহলে ভগবান সেটা পাইয়ে দেওয়াতে সাহায্য করেন। আমাদের সন্দিগ্ধের আসল চেহারা কেমন ছিল তার প্রথম ঝলক আমাদের সামনে আসতে চলেছিল। পুরোপুরি তো মিলে যাচ্ছে না, কিন্তু এই স্কেচগুলোর সাথে ছবিটা ক্লোজ। উজ্জয়িনী, ইন্দোর, ভোপাল আর হোসাঙ্গাবাদ এই 4টে জায়গায় ছবিটা পাঠিয়ে দাও, আর ওদেরকে জিজ্ঞেস করো এই ছেলেটাই কিনা। জবলপুর প্ল্যাটফর্মে সিসিটিভি ফুটেজ পাঠাচ্ছে, ওটা দেখে আমরা কনফার্ম হতে পারবো ও কোন ট্রেনে উঠেছিল।
হয়তো ওটাই ওর আসল ঠিকানা। ও তো কলকাতা বলেছিল, কিন্তু মনে হচ্ছে ও মিথ্যে বলেছে। লেগে পড়ি, খুঁজে বার করি এটাই সেই ছেলে কিনা যাকে আমরা খুঁজছি। আর এ যদি সেই হয় যাকে আমরা খুঁজছি, তাহলে জানতে হবে এমন কি হয়েছিল যার জন্য জগদীশবাবুকে ও খুন করলো। উদ্দেশ্যটা কি? আমরা শুধু আশা করছিলাম না ওকে ধরবো বলে, কিন্তু বিশ্বাস ছিল আমরা ওকে ধরতে পারবো এবং সে তাড়াতাড়ি। ঠিক ততটাই বিশ্বাস ছিল যেমনটা ওর ছিল যে ওর উদ্দেশ্য সফল হবে। এই অসম্পূর্ণ কেসটাকে পূর্ণ করতে চেয়েছিলাম। সেই জন্য আমাদের জানা দরকার ছিল যে ওর উদ্দেশ্য কি, যেটা পূরণ করতে ও 15 বছর বাদে ফিরে এসেছিল। এই সফর আগামী পর্বে শেষ করব, এই রোমাঞ্চকর কাহিনীর পরবর্তী অংশে। ক্রাইম পেট্রোল সতর্কে। জয় হিন্দ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.